আপনাদের আমি স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। আজকে আমি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, সময়সীমা, বিভিন্ন রাজনৈতিক দল, নতুন নতুন নিবন্ধন দেওয়া হচ্ছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কি সেটি নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 1.5 দশকের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসিয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশই নয়, গোটা পৃথিবী জুড়ে এটি পরিচিত নাম, এটি একজন সম্মানীয় ব্যক্তিত্ব। তার নেতৃত্বে এক নতুন রাজনৈতিক বাস্তবতা ও পরিবর্তনের সূচনা হয়, যেখানে জাতীয় ঐকমত্য, সংস্কার এবং নির্বাচন এই তিনটি শব্দ হয়ে ওঠে সবচেয়ে আলোচিত। নির্বাচনের সময়সীমা এখন সেটি নিয়ে নানা রকমের বিভ্রান্তি আছে, কেউ সেগুলো নিয়ে নানা রাজনীতি বা কৌশলের কথা বলছেন। যখন সংস্কার নিয়ে আলোচনা হয়, পরিবর্তনের কথা আমরা বলি, তখন নির্বাচনকে অত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে নির্বাচন এই কারণে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, এটি তার অধিকার। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হবে জনপ্রতিনিধিদের দ্বারা। এই কথা ঠিক যে নির্বাচন গণতন্ত্রের পূর্ণ গ্যারান্টি দেয় না, বা একটি ভালো নির্বাচন ভালো শাসক তৈরি করে সে কথাও বলে না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, এটি একটি প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত। সম্প্রতি সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের এক বৈঠক হয় এবং এই বৈঠকে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তবে প্রেস বিজ্ঞপ্তিতে একাধিকবার সময়সীমা সংশোধনের ফলে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় এবং এই সংশোধনটা আমরা নানা ক্ষেত্রে দেখেছি, শুধু এক্ষেত্রেই নয়। এক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমে বলা হয়েছে ডিসেম্বরের নির্বাচন, পরে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং ফেসবুক পেজ থেকেও বার্তা বারবার পাল্টানো হয়, যা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে। বিএনপি দাবি করছে যে প্রধান উপদেষ্টা আগেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন, এখন সময়টি জুন পর্যন্ত নেওয়া হচ্ছে, যা নির্বাচনে বিলম্ব ঘটাতে পারে। প্রকৃতপক্ষে যেটা আমরা দেখি, বাস্তবতাটা হচ্ছে যে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা তারা আসলে নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছেন এবং কোনো উপদেষ্টা কথাও বলছেন যে তারাই তো নির্বাচিত, ছাত্র জনতা তাদেরকে অগস্টে নির্বাচিত করেছে রাষ্ট্র ক্ষমতায় থাকবার জন্য। একাধিক উপদেষ্টা এই কথা বলেছেন যে তারা 5 বছর ক্ষমতায় থাকতে পারেন। এক উপদেষ্টা একদম যাত্রা শুরুতেই বলেছিলেন যে যেহেতু আওয়ামী লীগ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল জানুয়ারি মাসে এবং অগস্টে তারা বিদায় নিয়েছে, কাজে বাকি সময়টা এই সরকার ক্ষমতায় থাকতে পারে। সো এখানেই নানা রকমের সংশয় আসলে তৈরি হয়েছে এবং এই যে সংস্কার, এটা নিয়ে ঐকমত্য কমিশন হয়েছে, ঐকমত্য প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, কিন্তু কথায় যত ঐকমত্য আমরা দেখি, বাস্তবে আসলে সেটা কতখানি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে 6 মাসে 30টি রাজনৈতিক দলের মতামত গ্রহণ করেছে। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলোর ব্যাপারে দলগুলোর সম্মতি রয়েছে তা নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই সনদ, একটি ঐতিহাসিক রোড ম্যাপ যা সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করবে বলে সরকার বা সরকার প্রধান মনে করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সুপারিশগুলোর ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন হবে। তবে এটিও সত্য, এই সংস্কারগুলো কতটা গভীর হবে তা নির্ভর করছে ক্ষমতাসীন ব্যবস্থাপনার সদিচ্ছা এবং অংশগ্রহণকারীদের আন্তরিকতার উপর। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোকপাত করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কেউ নির্বাচন করতে পারে না। কাজে নিবন্ধনের ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আইনের ইস্যু আছে, আদালতের ইস্যু আছে এবং রাজনৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গটাও আছে। বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন একটি জটিল এবং স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে অনেক দিন ধরেই এবং বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 46টা। আমরা জানি 2008 সালের পরে বেশ কয়েকটি দল নিবন্ধন হারিয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল। হাইকোর্ট 2010 সালে তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করে, যা আপিল বিভাগে বহাল থাকে। তবে 2023 সালের শেষ দিকে জামায়াত আপিল বিভাগে আবেদন পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়, ফলে আবার নিবন্ধন ফিরে পাওয়ার সম্ভাবনা দলটির মধ্যে উকি দেয়।
এদিকে জামায়াত ইতিমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে, যদিও তাদের নিবন্ধন নেই। তাহলে প্রশ্ন ওঠে, নিবন্ধন ছাড়াই কিভাবে তারা নির্বাচনে অংশ নেবে? এটা কি আত্মবিশ্বাসের পরিচয়, নাকি সরকারের সঙ্গে অঘোষিত একটা বোঝাপড়ার ইঙ্গিত? এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে জামায়াতকে তারা নিষিদ্ধ ঘোষণা করে। জামায়াতের রাজনীতি, যদিও সেটা আসলে যারা জামায়াতকে পছন্দ করেন কিংবা পছন্দ করেন না, কারো কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি, একমাত্র আওয়ামী লীগ এবং তার মিত্রদের ছাড়া। তো সেই সরকারি ঘোষণাও কিন্তু সরকার পরিবর্তনের ফলে, অর্থাৎ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। অর্থাৎ সেই আগের সরকারি সিদ্ধান্তকে তারা বাতিল করলেন না, সেটা বহাল আছে, সেই বিষয়ে তারা কোনো কথা বলেনি। যদি জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অবৈধ সরকারের কোনো নির্দেশনা সবার কাছে গ্রহণযোগ্য নয়, তাদের কাছে তো নয়। এখানে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। অনেকে এটাকে একটা দ্রুততম উত্থান বলছেন এই দলটির, কিন্তু সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে অনেকের মধ্যে, আমার মধ্যে তো বিশেষভাবে রয়েছেই। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা এই যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এখনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, কিন্তু ইতিমধ্যেই তারা রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ধারণা করা হচ্ছে যে সরকারের পরোক্ষ সমর্থন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের নিবন্ধন পেতে বিশেষ বাধা হবে না। তারা নিবন্ধনের বিদ্যমান বিধান চ্যালেঞ্জ করছে, যার ভিত্তিতে হাইকোর্ট ইতোমধ্যেই নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের যে জারি করা গণবিজ্ঞপ্তি সেটাকে স্থগিত করেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মনে করে বর্তমান আইন অনুযায়ী জেলা উপজেলায় কমিটি থাকা এবং 1/3 এলাকায় উপস্থিতি প্রমাণ করা বাস্তবসম্মত নয়, এবং এটি আঞ্চলিক বা বিকল্প ধারার রাজনীতিকে রুদ্ধ করছে। এই দাবির সঙ্গে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন নামের আরেকটি রাজনৈতিক সংগঠন। এখন ভবিষ্যতের প্রশ্ন কি? ভবিষ্যতের প্রশ্ন, নির্বাচন কমিশন, সরকারের ভূমিকা, রাজনৈতিক দলগুলো আসলে কি করবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন হলেও বাস্তবে এটি সরকারের ছায়া থেকে কখনোই বের হতে পারেনি। এটি বারবার প্রমাণিত হয়েছে। নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে সরকারের ইচ্ছা এবং সমর্থনকেই সবচেয়ে বড় নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। অতীতেও যেসব দল সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি, তারা নিবন্ধনের যোগ্যতা থাকলেও কিন্তু নিবন্ধন পায়নি, এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে সেই কাজটা করেনি। এগুলো নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এবারও প্রশ্ন উঠছে যে জামায়াত কি নিবন্ধন ফিরে পাবে? এনসিপি কি সহজেই নিবন্ধিত হবে? আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি যেভাবে উঠছে, ইলেকশন কমিশন বা আদালত তা কিভাবে দেখবে? এখানে অনেক হাস্যরসের ঘটনা ঘটে, অনেক মজার রাজনীতি আমরা দেখতে পাই, এবং রাজনৈতিক পরিহাসও কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি নিবন্ধনকে কেন্দ্র করে। এবারের নিবন্ধন আবেদনের তালিকায় রয়েছে এমন সব দলের নাম যা হাস্যরস এবং প্রশ্নের জন্ম দিয়েছে, যেমন আওয়ামী লীগ নামের বানানে, স্পেলিংয়ে পার্থক্য আছে। আওয়ামী বানানে রস্বইকার আছে, যেটা আওয়ামী লীগ দীর্ঘইকার দিয়ে লিখে। লীগ বানানো আওয়ামী লীগ, আমরা যে আওয়ামী লীগকে চিনি তার দীর্ঘইকার দিয়ে লিখে। নতুন দলের নামের মধ্যে লীগ রস্বইকার দিয়ে হয়েছে। নাকফুল বাংলাদেশ নামে একটি পার্টি নিবন্ধন চেয়েছে। বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, মুশকিল লীগ, বাংলাদেশ ইত্যাদি পার্টি ইত্যাদি নামে নিবন্ধন চাওয়া হচ্ছে। এসব দলের বেশিরভাগেরই ঠিকানা নেই, কোনো দলীয় কাঠামো নেই, এমনকি বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু তারা নিবন্ধনের আবেদন করেছে। এই প্রবণতা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির দৈন্যতা এবং রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনের অংশগ্রহণকে কৌতুকের পর্যায়ে নামিয়ে আনার একটা দুঃখজনক চিত্র। এবং এটা আসলে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে শূন্য রাজনৈতিক নেতৃত্বের দেশে এক ধরনের রুচির দুর্ভিক্ষ। এখন সময়ের একটা চাপ, সংস্কার, বাস্তবতা, আশাবাদ, নির্বাচন, এই সময়টাকে আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার। প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময়সীমা ডিসেম্বর 2025 থেকে জুন 2026 উল্লেখ করেছেন, তা নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত। বিএনপি এবং জামায়াত ডিসেম্বরেই নির্বাচন চাইছে, তবে জামায়াত আবার মাঝে মধ্যেই অবস্থান পরিবর্তন করছে, তারা সব সংস্কার আগে করতে চায়। এনসিপি এবং রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন বড় পরিসরের সংস্কারের পক্ষে, এবং নির্বাচন নিয়ে আসলে তাদের কোনো
তেমন কোনো চাওয়া এখন পর্যন্ত তারা সেই অর্থে ব্যক্ত করছে না। আওয়ামী লীগ এখনো নির্বাচনের বাইরে এবং তাদের নিবন্ধনের প্রসঙ্গটাও অনিশ্চিত, এবং তারা আসলে তেমন কোনো বক্তব্য, তাদের প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি না। তবে একটি বাস্তবতা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে সরকারকে একটি গ্রহণযোগ্য রোড ম্যাপ দিতে হবে। সংস্কার দীর্ঘায়িত হলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে এবং সেটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ তৈরি করবে। তাহলে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? বাংলাদেশের আগামী নির্বাচন শুধু একটি ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয়, এটি একটি সাংবিধানিক, রাজনৈতিক এবং নৈতিক সংস্কারের প্রশ্ন। ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন দিগন্ত উন্মোচন করেছে তা কতটা রাজনৈতিক প্রাতিষ্ঠানিকতা লাভ করবে সেটি এখন দেখবার বিষয়। নির্বাচন কমিশনের স্বাধীনতা, নতুন দলগুলোর অংশগ্রহণ, আইনের শাসন প্রতিষ্ঠা, নির্বাচনের সময় এবং কৌশল এসবই আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকবে। ডক্টর ইউনূস এবং তার সরকার যেভাবে এই জটিল বাস্তবতাকে মোকাবেলা করবে সেটাই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী গন্তব্য। তবে একটাই চাওয়া, সেই গন্তব্য যেন অন্ধকারের দিকে না হয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।